সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কফ অর্থাৎ কাশি নিয়ে। আমরা রাস্তাঘাটে, আশেপাশে, বাসায়, অফিসে এবং বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করি তখন কিন্তু আমরা দেখি অনেকেই রাস্তাঘাটে অনেক কাশি দেয় এবং এমন কেউ বলতে পারবে না যে এই বছরে তার কাশি হয় নাই। তাই দর্শকবৃন্দ, আমরা দেরি না করে আজকে আমরা কাশি সম্পর্কে বিস্তারিত জানবো। সকল দর্শকের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আমরা কফ সম্পর্কে জানবো। কফ সাধারণত দুই ধরনের হইতে পারে। একটা হলো ড্রাই কফ অর্থাৎ শুকনা কাশি, আরেকটি হলো প্রোডাক্টিভ কফ অর্থাৎ শ্লেষ্মাযুক্ত কাশি। আমরা এই দুইটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। কফ সাধারণত এক ধরনের ভাইরাল ইনফেকশন। সাধারণত ফার্স্টে ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে এটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে ব্যাকটেরিয়াতে পরিণত হয়। আসলে কাশি হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস তন্ত্রের সাধারণত একটি সমস্যা হয়ে থাকে। এই কাশি সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, যেমন রাস্তাঘাটে ধুলাবালি, তাছাড়া বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত খাবার খাওয়ার কারণে, তাছাড়া এবং এবং বিভিন্ন ধরনের আমরা যখন অফিসে জব চাকরি করি তখন আমাদের অফিসের যে এসি থাকে, এসির বাতাসের কারণেও হইতে পারে। তাছাড়াও দেখা যায় শীতকালে প্রধানত এই কাশিটা বেশি হয়ে থাকে, কারণ শীতকালে আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি আমাদের গায়ে শীতের কাপড় পরি না, মুখে মাস্ক পরি না, যার কারণে ঠান্ডা লাগার কারণে আমাদের কাশি হইতে পারে। কাশি সাধারণত এক ধরনের ভাইরাল এর কারণে হয়ে থাকে, কিন্তু অনেক সময় এই ভাইরাল ইনফেকশন থেকে অনেক সময় দেখা যায় এটা ব্যাকটেরিয়ালে পরিণত হয়। সেজন্য আমরা আজকে কাশি সম্পর্কে বিস্তারিত জানবো। কাশি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ড্রাই কফ অর্থাৎ শুকনা কাশি, আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ কফ অর্থাৎ শ্লেষ্মাযুক্ত কাশি। সাধারণত আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে দেখি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যখন হয় তখন সাধারণত এই ড্রাই কফ শুকনো কাশি হয়ে থাকে, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তখন কিন্তু প্রোডাক্টিভ কফ হয়ে থাকে। প্রথমে ভাইরাল ইনফেকশনের কারণে শুকনো কাশি হয়ে থাকে, তারপর যখন আমরা সঠিকভাবে এর চিকিৎসা বা আমরা যদি কিছু নিয়ম আছে নিয়ম যদি মেনে না চলি তখন দেখা যায় আস্তে আস্তে এটা প্রোডাক্টিভ কফ অর্থাৎ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে পরিণত হয়। সেজন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য, যদি কাশি হয় আমরা কাশিকে কখনো অবহেলা করব না, কারণ এই কাশি থেকে আমাদের অনেক জটিল ধরনের রোগ হইতে পারে। এই বিষয়টা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। কাশি সাধারণত দেখা যায় রাস্তাঘাটে যে ধুলাবালি এই কারণে হইতে পারে। তাছাড়া অনেকের আবার আছে বাইরে ঘোরাফেরা করলে অনেকের কাশি হয়, আবার অনেকে আছে বাইরে ঘোরাফেরা করলে তাদের কাশি হয় না, কিন্তু দেখা যায় যে যখন বাসায় আসে রাতের বেলা তাদের কাশিটা বেশি হয়। দেখা যায় আমাদের রুমের ভিতর যে জিনিসপত্র আছে এই জিনিসপত্র আমরা পরিষ্কার রাখি না, যার কারণে আমাদের বাড়ির যে জিনিসপত্র আছে এই জিনিসপত্র কারণে আমাদের এই কাশি হইতে পারে। সেজন্য আমাদের সকলের উচিত আমাদের এগুলো থেকে যাতে আমাদের বাসা বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাছাড়াও যারা অফিসে চাকরি করে, অফিসে যে এসি গুলো আছে এই এসি গুলো অনেক সময় দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকার কারণেও অনেক সময় এসির বাতাসেও দেখা যায় অনেকের অ্যালার্জির কারণে দেখা যায় তাদের কাশি হতে পারে। এই জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা জানবো এই কাশি হলে প্রাথমিকভাবে আমরা কি ধরনের চিকিৎসা নিতে পারি। প্রথমে আমরা ঘরোয়াভাবে কিছু চিকিৎসা নিতে পারি। যেমন দেখা যায় আমরা অনেক সময় ঠান্ডা লাগলে বা কাশি হলে আমরা আদা দিয়ে লং চা অনেক সময় খেয়ে থাকি। সাধারণত আমরা এটাও খাইতে পারি। তার পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে আমরা যেন ঠান্ডা পানি না খাই, আমাদের কুসুম কুসুম গরম পানি খাইতে হবে। পাশাপাশি আমাদের যেন ঠান্ডা না লাগে, রাস্তাঘাটে যখন চলাফেরা করব অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে, শরীরে মোটা কাপড় পরতে হবে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং আমাদের যে খাবার বা যেখান থেকে আমাদের অ্যালার্জিটা বেশি উৎপত্তি হয় এই জায়গা থেকে আমাদেরকে সরাইয়ে থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যায় অ্যালার্জির কারণে অনেক সময় আমাদের এই কাশিটা হয়ে থাকতে পারে। আমাদের সকলের উচিত যদি এই কাশি থেকে বাঁচতে চাই তাহলে আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে। সাধারণত এই সাধারণ যে নিয়ম কানুন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাছাড়াও আমরা যদি মেডিসিনের দিকে চিন্তা ভাবনা করি তাহলে আমরা বিভিন্ন ধরনের কফ সিরাপ আমরা বাজারে পেয়ে থাকি।
সাধারণত অনেক সময় দেখা যায় ড্রাই কফের জন্য অনেক সময় অনেক ধরনের মেডিসিন আমরা ব্যবহার করে থাকি, যা সিরাপ আকারে আমরা প্রয়োগ করে থাকি, এবং প্রোডাক্টিভ কফের ক্ষেত্রেও আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। যেমন সাধারণত আমরা কিছু মেডিসিন সম্পর্কে হালকা ধারণা দিব, কিন্তু আপনাদের মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার আগে বলবো অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা চিকিৎসা করতে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা বাসায় কিছু নরমাল কিছু সিরাপ আছে যেগুলো বাসায় রাখতে পারেন এবং আপনারা ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা দেখা যায় যে বাজারে অ্যামব্রোক্সোল হাইড্রোক্লোরাইড, যেমন বিভিন্ন সময় আমরা অ্যামব্রোক্সোল হাইড্রোক্লোরাইড যে সিরাপগুলো বাজারে পেয়ে থাকি, আমরা এই সিরাপটি আমরা সাধারণত ড্রাই কফ এবং প্রোডাক্টিভ কফ দুইটার ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। তাছাড়াও ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড যেমন বাজারে মিউকোস্পেল নামে পাওয়া যায়, অ্যামব্রোক্সোল হাইড্রোক্লোরাইড যেটা বললাম বাজারে অ্যামব্রক্স নামে পাওয়া যায়। আমরা সাধারণত এই সিরাপগুলো আমরা ব্যবহার করতে পারি। তাছাড়াও কিছু সিরাপ বাজারে আসছে যেমন অ্যাডোভাস, ডিভাস, বাসক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমি সচরাচর আপনাদেরকে বলবো অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের সাথে পরামর্শ করেই আপনারা ওষুধ ব্যবহার করবেন। যদি আপনারা সিরাপগুলো ব্যবহার করেন অ্যামব্রোক্সোল হাইড্রোক্লোরাইড যেমন বাজারে অ্যামব্রক্স নামে পাওয়া যায়, এটা ব্যবহার করলে 2 চামচ করে দিনে 3 বার খাবার পরে আপনারা ব্যবহার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শীতকালের বাইরে বেশি ঘোরাফেরা না করে আপনারা রুমেই থাকুন, যাতে আপনাদের অ্যালার্জি এবং বিভিন্ন ঠান্ডাজনিত কারণে যেন কাশি না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।